এই আন্দোলনে গুপ্ত শিবির, জামাত, আওয়ামী লীগ মিলে দেখা যায় একাকার। ওরে খোদা, সংসদ ভবনের সামনে বাস ভাঙচুর হয়েছে, এটার সাথে দেখি তো শিবির সানা জড়িত। এই যে দেখেন, এই যে কালো ব্ল্যাক টি শার্ট পরা ছেলেটা দেখছেন না, ওনার পরিচয় দিচ্ছি। দেখেন, আজকে উনি কি বলছে, সারা বাংলাদেশে একযোগে পরীক্ষা বয়কটের ঘোষণা। নাম হচ্ছে রিদন খন্দকার মাহিন, এইচএসসি শিক্ষার্থী। এই দেখছেন, এই ছেলেটাকে দেখেন, একটু মিলায় দেখেন। এই ছেলেটি দেখেন, দেখেন এই যে জামাত শিবিরের মিছিলের অগ্রভাগে, এবং এই যে দাড়িপাল্লা ব্যানারের সামনে দেখেন এই যে ছেলেটি দাঁড়ায় আছে, মাহিন। এই যে দাড়িপাল্লা ব্যানারের সামনে সুন্দর করে দাঁড়ায় আছে, দেখছেন তো? কোনো মিথ্যা না, একদম দিনের আলোর মতো পরিষ্কার। এই ছেলেটি আজ সংসদ ভবনের সামনে বাস ভাঙ। দেশ যখন ভালো থাকে তখন জামাত কষ্ট পায়, আর দেশ যখন খারাপ সময় আসে দেশের, তখন জামাত শিবির অট্টহাসি দেয়। কথাটা কেন বললাম, এবারে আসেন কথার ব্যাখ্যাগুলো দেখি। দেখেন, যখনই দেশ ভালো অবস্থায় আছে তখন জামাত পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা সৃষ্টি করতেছে। এই যে শিক্ষার্থীদের আন্দোলনের নামে যে আন্দোলনটি হচ্ছে, সেটি কি আসলে আদৌ শিক্ষার্থীদের আন্দোলন? না। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন না, যেভাবে ইসলামী ব্যাংককে নিয়ে তারা আন্দোলন করলো, বের হয়ে আসলো সব জামাত কর্মী, সব শিবির কর্মী। হ্যাঁ, ঠিক একইভাবে এই যে শিক্ষার্থীদের আন্দোলন, সেই আন্দোলনে সব বেড়ে আসতেছে জামাত শিবিরের কর্মী। শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইতেছে তারা, আমি আসতে পারি না এখানে। আশ্চর্য। তা আসতে পারে তো, এখানে তো একজন নাগরিক আসতে পারে, এখানে তো একজন নাগরিক আসতে পারে। এটা বলেন আপনি, আমাকে এটা উত্তর দেন, এখানে কি একজন নাগরিক আসতে পারে? অবশ্যই সংহতি জানাচ্ছি, অবশ্যই। শিক্ষামন্ত্রীর যে যৌক্তিক দাবি নিয়ে তারা, যেই দাবিতে তারা তাদের প্রতি তার পদত্যাগ দাবি করতেছে, সেটা অবশ্যই তাদের না। শিক্ষার্থীদের অবস্থা সে বুঝবে না? শিবিরদের কর্মীগুলো তারা আন্দোলন করতেছে, কারো আইডি কার্ড নাই, কেউ আরেকটা মহিলার আইডি কার্ড নিয়ে আসছে, কেউ ভুয়া আইডি কার্ড নিয়ে আসছে, কেউ আবার আইডি কার্ডের প্যাকেট নিয়ে আসছে কিন্তু ভিতরে আইডি কার্ড নাই। এই যে আন্দোলনগুলো হচ্ছে, এই যে বিশৃঙ্খল পরিবেশগুলো হচ্ছে, এগুলো কারা করতেছে? আমাদের সুনামধন্য বাংলাদেশের বিরোধী দল, তার নাম জামাতে ইসলাম, তারা করতেছে। এবং তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে 24-এর গণ অভ্যুত্থানে যে সকল আমাদের ভাইয়েরা কাজ করেছে, হাসনাতরা, তারাও একই সুরে সুর মিলিয়ে কথা বলছে। আসলে বিষয়টা কেমন লাগলো বুঝেন, বলেন কেমন হইলো? তারাও সুর মিলিয়ে কথা বলছে। যেখানে শিক্ষামন্ত্রী তার কন্যাকে, তার মেয়েকে বলেছিল যে ভয়লার মুরগি, সেটাকে হিউমার হিসেবে ছড়িয়ে দেওয়া হলো, ন্যারেটিভ দাঁড় করানো হলো যে না, এটা শিক্ষার্থীদেরকে বলা হয়েছে। এই যে বিশৃঙ্খল পরিবেশ পরিকল্পিত ভাবে তৈরি করা, সেটা কতটুকু যৌক্তিক এবার আপনারা বলুন। প্রাকৃতিক দুর্যোগ, ধরেন ভারী বর্ষা হয়েছে, বৃষ্টি হয়েছে, স্বাভাবিকভাবে গ্রাম অঞ্চলে বলেন, যেখানে বলেন না কেন, বৃষ্টির কারণে একটু জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। সেটাই যে দীর্ঘমেয়াদী সেটা তো নয়। ধরুন আজকে বৃষ্টি হয়েছে, আজকে একটু পানি এক জায়গায় আটকেছে, সাময়িক অসুবিধা হয়েছে, সেটাকে কেন্দ্র করে যদি আপনি মনে করেন কিংবা বলতে চান যে সরকার ব্যর্থ হয়েছে কিংবা সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, এটা তাহলে মূর্খের কথা। যেমন হয়েছে চট্টগ্রামের বন্যাতে। চট্টগ্রামে আমরা গতকালকে গিয়ে দেখলাম যে সকল এলাকায় বৃষ্টির সময় পানি আটকে ছিল, সেগুলো পানি নেমে গেছে, সাগরে পানি চলে গেছে। যেহেতু সাগর চট্টগ্রাম থেকে কাছাকাছি, তো সেখানে পানিগুলো চলে গেছে, জোয়ার ভাটার মতো চলে যায়। তো এই যে সাময়িক ভাবে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এটা হলো প্রাকৃতিক দুর্যোগ। এটা কোনো সরকার কিংবা কোনো প্রশাসনের সক্ষমতা নাই সেটা ফিরিয়ে রাখবা। সেটা যদি দীর্ঘমেয়াদী হতো, তিন দিনের জায়গায় যদি 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস হয়ে যেত, সেটাকে বলতে পারতেন সরকারের ব্যর্থতা। সরকার কেন সেই পানি নামানোর ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারলো না। কিন্তু যখনই দেখুন ভারী বৃষ্টি হচ্ছে, সেই সময় জামাতের আমির চলে গেলেন, সেখানে গিয়ে দেখালেন প্রাণ দিচ্ছেন। কিন্তু কাদেরকে? যারা জর্দা খায়, যারা পান খায়, তাদের জন্য, তাদের কাছে। জামাতের আমির জিজ্ঞেস করলেন, আপনি কি জর্দা খান? বললো না, আমি জর্দা খাই না, আমি খাই হলো পাতা, পানের সাথে পাতা খাই। তাহলে এই টাকা দিয়ে আপনি পাতা খাবেন, তার মানে কি? সেই ব্যক্তিটা ক্ষুধার্ত না, সে পান খায়। পান হলো শৌখিন জিনিস, সে খাচ্ছে। এই যে পরিস্থিতিতে ফেলছে,
বিভিন্ন সময় বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করতেছে, সোশ্যাল মিডিয়া গণমাধ্যম তোলপাড় করে ফেলছে। এই যে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ, এই পরিবেশের কারণে কি হচ্ছে, বাংলাদেশের মানুষ যেখানে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া একটি সরকার পেয়েছে, একটা সুশৃঙ্খল পরিবেশ আসছে, সেই সুশৃঙ্খল পরিবেশটাকে উচ্ছৃঙ্খল তৈরি করা হচ্ছে। মানুষ ধরেন এখন একটা আন্দোলন হচ্ছে, আমি রিক্সায় আছি, আমার যদি ধরেন আমি শাহবাগে যাচ্ছি, আমি শাহবাগে গেলাম, কিন্তু গিয়ে দেখলাম সেখানে আন্দোলন হচ্ছে। আন্দোলনের ফলে কি হলো, আমি জ্যামে বসে থাকতে হলো দীর্ঘ সময়, রাস্তা ব্লক। যদি আমি সুস্থ থাকি তো আলহামদুলিল্লাহ কোন রকম হেঁটে আমি পার পেয়ে যাব, কিন্তু যদি আমি অসুস্থ থাকি তখন আমার উপায়টা কি হবে? কিংবা আপনার কোন একটা ব্যক্তি সে অসুস্থ, সে অ্যাম্বুলেন্সে আছে, সে তো মারা যাবে, তখন আপনি তাকে কিভাবে উদ্ধার করবেন? আমাদের যারা ভাইয়েরা আন্দোলন করছেন, যারা জামাত শিবিরের ভাইয়েরা আপনারা আন্দোলন করছেন অযৌক্তিক কারণে, তাদেরকে অনুরোধ করব, একবার ভেবে দেখুন তো, আমার মা বোন ভাই বাবা আত্মীয় স্বজনরা তারা জ্যামে পড়ে যাচ্ছে, এবং তারা যদি মৃত্যুর শয্যায় থেকে থাকে, তাদের মৃত্যুর দায় কে নেবে? জামাত শিবির নিতে হবে। এবং শিক্ষার্থীর বেশে আপনারা যারা দলীয় নেতা কর্মীরা আন্দোলন করছেন, আপনারা দায়ভার নেবেন, তাই না? হ্যাঁ, সরকার যদি এই পদক্ষেপ গ্রহণ করতে যায় তখন সরকার খারাপ হয়ে দাঁড়াবে, তখন সরকার পতনের আন্দোলন করতে হবে। এই যে কুশৃঙ্খল উচ্ছৃঙ্খল অমানসিক, মানে একটা কি বলা যায়, পাগল টাইপের আচরণ, মানুষের একটা কুকর্ম যেটাকে বলা যায়, সেই আচরণের কারণে কি হচ্ছে, দেশের সাধারণ মানুষ যে রাজনীতি বোঝে না, যে রাজনীতি করতে চায় না, যে শুধু তার ইনকাম করতে চায়, রাষ্ট্রকে ট্যাক্স দিতে চায়, পাশাপাশি সে তার পরিবার ফ্যামিলি নিয়ে বেঁচে থাকতে চায়, তাদের জীবনমান আপনি নষ্ট করে ফেলছেন। আপনি কি কোনোভাবে ভালো কাজ করছেন? হ্যাঁ, আপনি একটি যৌক্তিক দাবি নিয়ে যদি যৌক্তিক বিষয়ে আন্দোলন করতেন, ঠিক আছে। দেখেন, একটা সরকার মাত্র 4 মাস হয় নাই ক্ষমতায় আসছে, আপনি তাদেরকে ফ্যাসিস্ট বানায় দিচ্ছেন। একটা সরকার 4 মাস হয় নাই, তারা কোনো ধরনের কোনো পদক্ষেপ পূরণ করার আগে আপনি তাদেরকে ব্যর্থ সরকারে পরিণত করতে চাচ্ছেন, ব্যর্থ বলে আখ্যায়িত করতে চাচ্ছেন। তার মানে আপনি উদ্দেশ্য প্রণীত ভাবে এই সরকারটাকে বিতর্কিত করে নিজেকে ভালো সাজার চেষ্টা করছেন, কিন্তু আসলে কি আপনি ভালো না? আপনি একদমই ভালো না, আপনি একদমই খারাপ। তো সেই ক্ষেত্রে আপনি খারাপ মানুষ কিভাবে ভালো করতে পারবেন? কিন্তু দেখেন, আরেকটা ছোট্ট বিষয় যদি বলি, আমরা প্রতিনিয়ত এই কথাগুলো বলি, তো সেই জন্য একটু অনেকের কাছে খারাপ লাগতে পারে যে কেন আমরা এই কথাগুলো বলি, যে কেন আমরা এই দোষগুলো ধরি। দোষগুলো ধরা অনেক সময় অপরাধ হয়ে দাঁড়ায়, আমরা সমালোচনা করাগুলো অপরাধ হয়ে যায় না। অনেকেই দেখি আমাদেরকে গালিগালাজ করেন, অনেকে অনেকভাবে কথা বলেন, তবে কিছু কিছু সময়ে আমাদের কিছু ভাইয়েরা আমাদেরকে উৎসাহ দেন, সেই জন্য কথাগুলো বলি। যেমন এক ভাই বলেছেন, ভাইয়ের জন্য দোয়া, শুভকামনা রইল, ভাই আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই যে অমানবিক একটা অমানসিক প্রতিযোগিতা, আপনারা সোশ্যাল মিডিয়ায় এসে কমেন্ট সেকশনে এসে গালিগালাজ করেন, ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে, বাবা মা নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে। আসলে এই অসুস্থ মন মানসিকতার, অসুস্থ চরিত্রের মানুষগুলো কারা হতে পারে? একদমই জামাত একটি বাহিনী পালে, সেটা না হলে বট বাহিনী, তারা আমাদেরকে এসে গালিগালাজ করেন। হ্যাঁ ভাই, আপনার খারাপ লাগলে আপনি যৌক্তিক সমালোচনা করেন, আপনি গালি দেন কেন? তার মানে আপনার এটা চরিত্রগত, আপনার বংশগত, আপনার সংগঠনগত, যাই বলেন না কেন, সেই সমস্যা। এই অসুস্থ মানে অমানুষ যারা আছে, তারা এই গালিগালাজ করতে পারে। যাদের সমস্যা আছে মানে মূল জায়গায়, তারা এই ধরনের গালিগালাজ করতে পারে। বাস্তবতা হলো এটা। কিন্তু যারা ভদ্র সমাজের, যারা ভদ্র মানুষ, তারা গালি দিবে না, যৌক্তিক সমালোচনা করবে, তারা ভুলগুলো ধরার চেষ্টা করবে, তারা মানে এক কথায় নিরপেক্ষতা বজায় রাখবে। যারা সুস্থ ধারার রাজনীতিতে ইনভলভ, যারা সুস্থ ধারার রাজনীতি বোঝেন এবং করেন, তারাও এসে আমার কিংবা যে কারো কমেন্ট সেকশনে গিয়ে সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করবে। তাহলে এই যে সুস্থ মন মানসিকতা, সুস্থ চিন্তাধারা, সেটা থাকে। কিন্তু যারা এইভাবে গালিগালাজ করেন, এটা তো আসলে খুবই খারাপ বিষয়। আমি এন্ট্রি জামাতের বিরোধী রাজনীতি করি, তাহলে আমি জামাতের দোষগুলো তো তুলে ধরবো, এটা স্বাভাবিক। কিন্তু সেটাকে আপনি যদি মনে করেন অযৌক্তিক, আপনি
পাল্টা রিয়াকশন আপনি হিসেবে আপনি করতে পারেন, কিন্তু কোনোভাবেই সেটাকে আপনি মানে এই যে গালাগালির পর্যায়ে সেটা নিতে পারেন না। গালাগালি করা কোনোভাবেই কাম্য নয়। তো যারা দেখছেন লাইভটা সকলকে ধন্যবাদ জানাই, আবার পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাই। তো মূল কথা, মুদ্রা কথা যেটাই বলেন না কেন, আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরা মনে প্রাণে বিশ্বাস করতে বাধ্য এখন যে জামাত আমাদেরকে বাধ্য করেছে। বাংলাদেশের মানুষ আমরা যখন ভালো থাকি তারা তখন কষ্ট পায়, কারণ তারা তো বাংলাদেশি না, তারা পাকিস্তানি। এক কথায় আমরা বাংলাদেশের মানুষরা যারা ভালো থাকি, ভালো থাকার কারণে পাকিস্তানি বাহিনী তারা কষ্ট পায়। পাকিস্তান থেকে আসা কিংবা পাকিস্তানের না যাওয়া বাহিনীটা কষ্ট পায়, তাদের কষ্টের জন্য তো আমরা দায়ী নই। তো তারা প্রতিনিয়ত যখনই বাংলাদেশের মানুষ, আমরা রাষ্ট্র ভালো থাকে তখন তারা কষ্ট পায়, আর যখন মানুষ খারাপ থাকে তখন তারা দাঁত কেলিয়ে হাসে। এক কথায় দাঁত বের করে যে অট্টহাসি দেয়, সে অট্টহাসি তারা দেয় প্রতিনিয়ত। তাদের একটা চারিত্রিকগত বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। তো প্রিয় দর্শক যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানাই, যারা পরবর্তীতে দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাই। তো মুদ্রা কথা একটাই, জামাত কখনো বাংলাদেশের ভালো চায় নাই, চাইতে পারে না। জামাত প্রতিনিয়ত বাংলাদেশের ক্ষতি চেয়েছে, কখনোই ভালো কিছু চায় নাই। তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কি করবে? পাকিস্তান বানাবে বাংলাদেশকে? তারা রাষ্ট্র ক্ষমতায় আসলে বাংলাদেশকে তারা লুটে পুটে চেটে শেষ করে দিবে। তারা তাদের প্রতিশোধ নেবে। দেখতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে তারা কিভাবে নির্যাতন নিপীড়ন করে। কাজেই বাংলাদেশের মানুষ কখনো জামাতকে বিশ্বাস করতে পারে না, করবে না। তারা কখনোই বাংলাদেশের মানুষের সমর্থন পেতে পারে না, কারণ বাংলাদেশের মানুষ জামাত শিবিরকে হারিয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।